হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন থেকে যেটা পড়াবো সমযোজ্যতা। সমযোজ্যতা দেখো এর আগে পড়িয়েছি তড়িৎযোজ্যতা, আজকের আমরা সমযোজ্যতা আলোচনা করব। সমযোজ্যতা বা সমযোজী যৌগ, সমযোজ্যতা বা আমরা বলতে পারি সমযোজী যৌগ। এখন এই সমযোজী যৌগ কখন তৈরি হবে? যখন দুটি মৌল যারা অধাতু প্লাস অধাতু, সেখান থেকে তৈরি হবে সমযোজী যৌগ। এর আগে দেখিয়েছিলাম যে ধাতুর সঙ্গে অধাতু যুক্ত হয়ে তড়িৎজয়ী যৌগ তৈরি হয়, কিন্তু দুটো যদি অধাতু হয়, অর্থাৎ যারা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, দুটি যদি তড়িৎ ঋণাত্মক মৌল হয়, সেই মৌল যখন যৌগ তৈরি করবে তখন তৈরি হবে সমযোজী যৌগ। কেন এই দুটো তড়িৎ ঋণাত্মক মৌল হয়? এখন দেখো এই অধাতু বা তড়িৎ ঋণাত্মক মৌল কাদের বলা হয়? এরা হচ্ছে কারা? যাদের শেষ কক্ষে সাধারণত 4, 5, 6, 7টি ইলেকট্রন থাকে। যাদের শেষ কক্ষে 4, 5, 6, 7টি ইলেকট্রন থাকে তারাই হচ্ছে তোমার অধাতু বা তড়িৎ ঋণাত্মক মৌল। এখন এই যে দেখো যখন 4টে, 5টা, 6টা, 7টা ইলেকট্রন আছে, এরা কিন্তু সব ইলেকট্রন কেউ দান করতে পারে না, অর্থাৎ এরা সবাই ইলেকট্রন গ্রহণ করতে পারে। তা সবাই যদি ইলেকট্রন গ্রহণ করবে তাহলে দান করবে কে? সুতরাং যেহেতু এখানে সবাই ভিখারি, সবাই ইলেকট্রন ভিখারি, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন খাবে, কেউ দান করবে না। তাহলে দান যদি কেউ না করে কে খাবে কোথা থেকে? সেই জন্য এরা ঠিক করলে কি নিজেদের মধ্যে, চলো নিজেরা সবাই ভিখারি, সবাই মিলে একসঙ্গে ভিক্ষা করি, খাই। অর্থাৎ কি, নিজেরা পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে নিজেদের মধ্যে বন্ধন তৈরি করলো, যাতে অন্য কেউ তাকে না ডিস্টার্ব করতে পারে, নিজেরা ভালোভাবে থাকতে পারে। সেই জন্য এরা নিজেদের শেষ কক্ষে ইলেকট্রনগুলো শেয়ার করে, অর্থাৎ নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে সমযোজী যৌগ তৈরি করলো। এখন এই ইলেকট্রনগুলো কীভাবে নিজেদের সঙ্গে পরস্পর যুক্ত হয়ে সমযোজী যৌগ তৈরি করছে, সেটা বিজ্ঞানী লুইস তার লুইস বিন্দু গঠন দিয়ে দেখিয়েছিল। লুইস বিন্দু গঠন, অর্থাৎ এই লুইস বিন্দু গঠনটা কি? বিজ্ঞানী লুইস কী করেছিল? ইলেকট্রনগুলিকে বিন্দু অর্থাৎ এরকম ডট বা ক্রস দিয়ে দেখিয়েছিল। এই ডট বা বিন্দু আকারে ইলেকট্রনগুলিকে দেখানো হয়েছিল বলে এই গঠনকে বলে লুইস বিন্দু গঠন। এখন এই লুইস বিন্দু গঠনগুলো কীভাবে তৈরি করা একটু দেখি। দেখো, ধরো ক্লোরিন প্লাস ক্লোরিন 1 নম্বর মিলে Cl2 তৈরি করছে। এখন এই যে যৌগটা তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে এবং ক্লোরিনের লুইস বিন্দু গঠন কী হবে, এটা করার সময় দেখো যে যার শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে সব বিন্দু আকারে বা ডট আকারে লিখতে হবে। আমি দেখো এই বিন্দু আকারে সব লিখছি। ক্লোরিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। এটাও একই 2, 8, 7। আমি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য একটাকে একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে দুটো ক্লোরিনের ইলেকট্রনগুলো আলাদা করতে। এই হলো। এবার দেখো প্রত্যেকে চাই শেষ কক্ষে 8টা ইলেকট্রন তৈরি করা, অলরেডি বলেছি। সুতরাং এ এখান থেকে একটা ইলেকট্রন দিচ্ছে আর এ একটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন শেয়ার তৈরি করছে। ফলে কি হচ্ছে দেখো, এই ক্লোরিন এই একটা ইলেকট্রন দিল আর এই ক্লোরিন এই একটা ইলেকট্রন দিল, মাঝখানে একটা ইলেকট্রনের শেয়ার হলো। বাকি ইলেকট্রনগুলো যেমন আছে এগুলো থেকে যাবে। এগুলো হচ্ছে নিঃসঙ্গ জোড়। কেন? এগুলো হচ্ছে বন্ধন করছে না। এই যে ইলেকট্রনটা, একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এই যে ইলেকট্রন জোড়, এইটা সমযোজী বন্ধন। ফলে দেখো এই ক্লোরিনটার এই 8টা ইলেকট্রন হয়ে গেল, আবার এই ক্লোরিনটারও দেখো এই 8টা ইলেকট্রন হয়ে গেল। ফলে প্রত্যেকটা ক্লোরিন 8টা করে ইলেকট্রন হয়ে গেল। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখবো, দেখো ক্লোরিন এই ড্যাশ ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন ড্যাশ ক্লোরিন, মানে কি এটা একটা সমযোজী বন্ধন, এটা একটি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনকে আমরা ড্যাশ দিয়ে দেখাই। এখানে দেখো দুটো ইলেকট্রন আছে না, আর অন্য যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এইভাবে আমরা দেখাচ্ছি। এই ক্লোরিন ইলেকট্রনগুলোকে দেখো আমি আলাদা মোটা করে দিচ্ছি, আর এই ক্লোরিনের এই ইলেকট্রন।
তাহলে দেখো এটা একটা সমযোজী বন্ধন হলো, সেই সমযোজী বন্ধনে কটা ইলেকট্রন আছে, এই যে দেখো দুটো ইলেকট্রন আছে একটা সমযোজী বন্ধনে, তাহলে এটা হচ্ছে বন্ধন ইলেকট্রন। এই যে ইলেকট্রনগুলো এটাকে বলা হচ্ছে বন্ধন ইলেকট্রন। বন্ধন ইলেকট্রন কেন, এগুলো বন্ধনে অংশগ্রহণ করছে। আর এই যে মাথায় রয়েছে দেখো এইগুলো, এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এখানে এই ক্লোরিনেরও দেখো 3 জোড়া, এইগুলোকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কেন এগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, কারণ কি এরা নিঃসঙ্গ, এরা হচ্ছে বন্ধন করেনি। সুতরাং এইভাবে লুইস বিন্দু ডট গঠন করতে হবে। আমি আরও কয়েকটা উদাহরণ দিয়ে দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার 2 নম্বর দেখো, অক্সিজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি করছে O2। ঠিক আছে, এখানে দেখো অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে, 6টা। সুতরাং আমি দুটো অক্সিজেন লিখছি দেখো এইভাবে। এবার দেখো এই অক্সিজেনের ইলেকট্রনগুলোকে আমি 6টা শেষ কক্ষে লিখে নিলাম, আর এটাকে আমি ক্রস দিচ্ছি, দেখো ইলেকট্রনগুলোকে ক্রস আকারে দেখাচ্ছি দুটো ইলেকট্রন আলাদা করার জন্য। এবার এখান থেকে একটা ইলেকট্রন এই দিল, এ একটা ইলেকট্রন দিয়ে দিল, এই ইলেকট্রন একটা দিল, এই ইলেকট্রন একটা দিল। কেন, কারণ দেখো এর 6টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন দরকার, সুতরাং এর কাছ থেকে দুটো ইলেকট্রন পেতে গেলে এর দুটো ইলেকট্রন দিতে হবে, তাই না? আমি যদি দুটো ইলেকট্রন পেতে চাই, সুতরাং একেও দুটো ইলেকট্রন দিতে হবে, সেই জন্য এ একটা ইলেকট্রন এর সঙ্গে দিয়ে একটা ইলেকট্রন জোড়, এদিকে আরেকটা ইলেকট্রনের সঙ্গে দিয়ে আরেকটা ইলেকট্রন জোড় তৈরি করছে। সুতরাং এখানে ইলেকট্রন জোড়টা কীভাবে হচ্ছে দেখো, এই একটা ইলেকট্রন জোড় হলো, আবার এই আর একটা ইলেকট্রন জোড়, অর্থাৎ এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। আর বাকি অক্সিজেনগুলোর ইলেকট্রনগুলো যেমন আছে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, এইগুলো ডট দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ফলে এই অক্সিজেনের দেখো এই 8টা ইলেকট্রন হয়ে গেল, এবার এই অক্সিজেনেরও 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেল, ফলে এরা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়ে গেল। সুতরাং লুইস ইলেকট্রন ডট গঠনটা এই হলো, এটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। এখানে দেখো দুটো সমযোজী বন্ধন আছে, দুটো এখানে সমযোজী বন্ধন, এটা হচ্ছে দুটি সমযোজী বন্ধন, দুটি সমযোজী বন্ধন রয়েছে। ঠিক আছে, এখানে এটা দেখালাম। দেখো এবার এটাকে আরেক এই লুইস বিন্দু ডট এইভাবেও দেখাতে পারি। দেখো আমরা এই ইলেকট্রনটাকে এইভাবে রেখেছি, এই ইলেকট্রন এইভাবে, এটাকে এইভাবে দেখানো যেতে পারে। এটাও একটা লুইস ইলেকট্রন ডট গঠন হলো, বুঝছো? এটা বা এটা যে কোনো একটা দেখাতে পারি, এইটা অথবা এটা। এই হচ্ছে লুইস ইলেকট্রন ডট গঠন। এটা তাহলে দ্বিবন্ধন হলো। এবার দেখো আরেকটা দেখাচ্ছি ত্রিবন্ধন, N+N মিলে হচ্ছে N2, অর্থাৎ দুটো নাইট্রোজেন পাওয়া মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি করছে। নাইট্রোজেনের শেষ কক্ষে দেখো 2, 5, শেষ কক্ষে 5টি ইলেকট্রন, এই যে 5টি ইলেকট্রন দেখাচ্ছি। আর অপর নাইট্রোজেন দেখো এটারও শেষ কক্ষে 5টি ইলেকট্রন ক্রস দিয়ে দেখাচ্ছি, 2, 5। এবার দেখো যেহেতু 5টি ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রন আরও দরকার, সেই জন্য এই 3টে ইলেকট্রন এই 3টে ইলেকট্রনের সঙ্গে বন্ধন করবে। তাহলে কী হবে, তাহলে এদের আরও 3টে ইলেকট্রন পেয়ে যাবে। এই হচ্ছে 3টে ইলেকট্রন, 3টে ইলেকট্রনের সঙ্গে বন্ধন করছে, ফলে এই একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। এখানে 3টি ইলেকট্রন জোড় করতে হলো, কারণ কি তবেই হচ্ছে শেষ কক্ষে দেখো 8টি ইলেকট্রন হবে। এই 3টি ইলেকট্রন জোড়, এই একটা, এই একটা, আর এই একটা, 3টি ইলেকট্রন জোড়। সুতরাং এখানে দেখো শেষ কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে, প্রত্যেকের শেষ কক্ষে 8টি ইলেকট্রন। মাঝখানে এই যে ইলেকট্রনগুলো দেখো এইগুলো ভালো করে, এই যে শেয়ার ইলেকট্রনগুলো, এগুলো এর নামে এখানে তোমার দেখো 6টা ইলেকট্রন, কিন্তু এটা 12টার মতো কাজ করছে। কেন, এই 6টা ইলেকট্রন এই দুটো ইলেকট্রন মিলে 8টি ইলেকট্রন, আবার দেখো এই 6টা ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন মিলে এই নাইট্রোজেনে 8টি ইলেকট্রন। সুতরাং এইটা 12টার মতো কাজ করছে, 12, 2, 2, টোটাল 16টা ইলেকট্রন। সুতরাং লুইস ডট গঠনটা দেখো এইভাবে দেখাতে পারো, এইভাবে তুমি দেখাতে পারো, এইভাবে, বা এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। 3টে বন্ধন করে দিলাম, 3টে বন্ধন মানে এখানে 6টা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিযোজী বন্ধন, এটা হচ্ছে ত্রিযোজী বন্ধন, সমযোজী ত্রিযোজী বন্ধন। এটা তিনটে বন্ধন, তাই ত্রিযোজী বন্ধন বলা হলো। সুতরাং এইভাবে নাইট্রোজেনের আমরা ইলেকট্রন ডট গঠন দেখালাম, বা লুইস বিন্দু গঠন। ঠিক আছে, এরপর আরও বিন্দু গঠন দেখাবো। দেখো এবার দেখো একটু জটিল দেখাই। ধরো কার্বন ডাইঅক্সাইড 4 নম্বর, এই কার্বন ডাইঅক্সাইড অণু লুইস বিন্দু গঠন কেমন হবে?
কার্বন ডাইঅক্সাইড দেখো এখানে দুটো রকম পরমাণু হচ্ছে না, কার্বন আছে আর অক্সিজেন আছে। সুতরাং আমি এখানে কি করব, কার্বনটাকে হচ্ছে মাঝখানে রাখবো, দুদিকে দুটো অক্সিজেন দেবো, দুদিকে দুটো অক্সিজেন। এবার এই কার্বনের দেখো 4টি ইলেকট্রন, এই 4টি ইলেকট্রন লিখলাম। আর অক্সিজেনের দেখো 8টা ইলেকট্রন, এই শেষ করে 6টি ইলেকট্রন। এটা হচ্ছে 2 6, এটা 2 4, এটা 2 6। এরা সবাই অধাতু, তাই এরা সবাই সমযোজী তৈরি করবে। সুতরাং এর শেষ করে দেখো 6টা ইলেকট্রন আমি দেখাচ্ছি, এই 6টা ইলেকট্রন। এরও দেখো শেষ করে 6টা ইলেকট্রন আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা আলাদা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কার কোনটা ইলেকট্রন। এবার দেখো স্বাভাবিকভাবে বুঝতে পারছো শেষ কক্ষে 8টি ইলেকট্রন করার জন্য কী করতে হবে, এই কার্বনের দেখো তোমার 4টি ইলেকট্রন। সুতরাং এ যদি এদিক থেকে দুটো ইলেকট্রন নেয় আর এদিক থেকে দুটো ইলেকট্রন নেয়, অর্থাৎ এই অক্সিজেনের কাছ থেকে দুটো ইলেকট্রন, আবার এই অক্সিজেনের কাছ থেকে দুটো ইলেকট্রন, তাহলে শেষ কক্ষে 8টি ইলেকট্রন হয়ে যাবে। সুতরাং এর সঙ্গে এই দুটো বন্ধন করছে, আবার এদিকেও এই দুটো বন্ধন তৈরি করছে। সুতরাং এখানে গঠনটা কীরকম দাঁড়াচ্ছে দেখো, এই কার্বনের দুটো, তার সঙ্গে এই একটা বন্ধন, এই দুটোর সঙ্গে অক্সিজেনের সঙ্গে বন্ধন হচ্ছে। অর্থাৎ ডান দিকে যে দুটো ইলেকট্রন দেখো, এই দুটো ইলেকট্রনের সঙ্গে এই অক্সিজেনের দুটো সমযোজী বন্ধন হচ্ছে। আবার এদিকের যে দুটো ইলেকট্রন তার সঙ্গে এই অক্সিজেনের দুটো সমযোজী বন্ধন হচ্ছে। সুতরাং এই হচ্ছে তোমার লুইস বিন্দু গঠন হলো। এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, দেখো সি দ্বিবন্ধন ও, এদিকেও ওদিকেও। আর এই নিঃসঙ্গ ইলেকট্রনগুলোকে লিখে দিতে হবে এইভাবে, যেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন আছে। অনেক সময় পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, দেখো কার্বন ডাইঅক্সাইড অণুতে বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলি আছে। তাহলে এখানে 4টে বন্ধন জোড়, এই যে 1 2 3 4টে বন্ধন জোড়, আর নিঃসঙ্গ জোড়ও দেখো 4টে আছে, অর্থাৎ টোটাল 8টা ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন, আর বন্ধন ইলেকট্রনও 8টা রয়েছে। এই কার্বন ডাইঅক্সাইডের লুইস বিন্দু গঠন। এরপর দেখায় দেখো 5 নম্বর H2 অর্থাৎ জল। এক্ষেত্রে কী ধরনের বিন্দু গঠন করো দেখো, জল হচ্ছে অক্সিজেন, অক্সিজেনটা কেন্দ্রীয় পরমাণু মাঝখানে রাখবো, কেন্দ্রীয় পরমাণু একা হয়, সেখানে একটা অক্সিজেন সেটা মাঝখানে রাখলাম, আর হাইড্রোজেন দুটোকে ধারে রাখলাম। এবার দেখো অক্সিজেনের আমরা কটা ইলেকট্রন জানি, 6টা, শেষ কক্ষে 6টা ইলেকট্রন আছে, আমি 6টা ইলেকট্রন লিখছি। আর হাইড্রোজেনের শেষ কক্ষে দেখো 1টা করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন। সুতরাং অক্সিজেন দেখো 6টা ইলেকট্রন যদি এই একটা করে বন্ধন তৈরি করে, এদিকে একটা হাইড্রোজেনের সঙ্গে এদিকে একটা হাইড্রোজেনের সঙ্গে 8টা ইলেকট্রন হয়ে যাবে। সুতরাং অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো বন্ধন তৈরি করছে, এদিকে একটা বন্ধন হলো এই হাইড্রোজেনের সঙ্গে, এদিকে একটা বন্ধন হলো এই হাইড্রোজেনের সঙ্গে, আর দুটো নিঃসঙ্গ জোড় রয়ে গেল। ফলে এই অক্সিজেনের দেখো এই হচ্ছে তোমার 10টি ইলেকট্রন হলো, আর এই হাইড্রোজেনের দুটো হলো, এই হাইড্রোজেনের দুটো হলো। সুতরাং এই হচ্ছে লুইস বিন্দু গঠন। এটাকে আমরা দেখাতে পারি এইরকমভাবে, দেখো এটাকে দেখাতে পারি এই একটা সিঙ্গেল বন্ড, এই একটা সিঙ্গেল বন্ড, আর দুটো নিঃসঙ্গ জোড় রয়ে গেল। সুতরাং এইভাবে হচ্ছে আমরা সমযোজী বন্ধনটা দেখাতে পারি। এটা যদিও তোমরা মাধ্যমিক অনেক শিখে এসছো। এবার দেখো যেটা হচ্ছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে নিই। সমযোজী বন্ধনের দেখো কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে কি ভৌত অবস্থা, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। 1 নম্বর দেখো ভৌত অবস্থা, এদের ভৌত অবস্থা কেমন হবে বলে মনে হয়? কারণ দেখো এরা সব হচ্ছে একক অনুভাবে থাকে। এই যে যেমন দেখতে হচ্ছে জলের অণু, এরা এককভাবে আছে, তাই সাধারণত এই যে কার্বন ডাইঅক্সাইড অণু এককভাবে থাকে। ফলে এই কার্বন ডাইঅক্সাইড বা জল এরা হচ্ছে সাধারণত গ্যাসীয় বা তরল হয়, গ্যাসীয় বা তরল। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার কঠিনও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সমযোজী যৌগ আবার কঠিনও হতে পারে, তাই এখানে সব রকমের কিন্তু হতে পারে। এখানে দেখো একটা নির্দিষ্ট বন্ধনের অভিমুখ রয়েছে, কিন্তু এখানে যৌগের মধ্যে একটা বন্ধনের অভিমুখ রয়েছে। কারণ কি, এখানে ইলেকট্রন জোড় যখন তৈরি হচ্ছে তাদের মধ্যে একটা বন্ধনের অভিমুখ আছে। ভবিষ্যতে তোমরা এর পরে আলোচনা করবো যেখানে সমযোজী বন্ধনের আধুনিক ধারণা, সেখানে দেখাবো যে এই যে কক্ষকগুলো পরস্পর যুক্ত হয়ে কী হবে সমযোজী যৌগ তৈরি করে, এবং সেখান থেকে বুঝতে হবে এখানে একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, এখানে বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে।
3 নম্বর দেখো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত এই সমযোজী যৌগগুলো এককভাবে থাকে বলে তো এদের ক্ষেত্রে কী হয়, এককভাবে থাকে বলে এদের মধ্যে ক্রিয়াশীল যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা অনেক কম। আন্তঃআণবিক আকর্ষণ বল এখানে কম। এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ অণুগুলি নিজেদের মধ্যে যে আকর্ষণ বল যেটাকে বলে আন্তঃআণবিক আকর্ষণ বল, এই আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক দুর্বল হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, যার জন্য এই সমযোজী যৌগগুলো সাধারণত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। ব্যতিক্রম দু একটা ক্ষেত্রে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কম হয়। 4 নম্বর দেখো এদের দ্রাব্যতা, অর্থাৎ কিসে দ্রবীত হবে। সমযোজী যৌগগুলি সাধারণত নন পোলার বা অধ্রুবীয় দ্রাবক। নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে বেশি দ্রবীত হয়। অধ্রুবীয় দ্রাবকে যেমন হচ্ছে ধরো বেনজিন একটা নন পোলার অধ্রুবীয় দ্রাবক, যেমন হচ্ছে আর হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম CH3, কার্বন ডাইসালফাইড CH2, এই সমস্ত অধ্রুবীয় দ্রাবকে সাধারণত বেশি দ্রবীত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সমযোজী যৌগ পোলার দ্রাবকেও দ্রবীত হয়। যেমন দেখো সমযোজী যৌগ ধরো HCl, এটা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীত হয় এই জলের মধ্যে, কারণ কি এর মধ্যে একটা ধ্রুবীয়তা রয়েছে, যার জন্য এটা জলের সঙ্গে দ্রবীত হতে পারে। এগুলো কিছু কিছু ব্যতিক্রম আছে, তবে সাধারণত এটা নন পোলার, তাই হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে বেশি দ্রবীত হয়। 5 নম্বর দেখো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কীরকম? সাধারণত সমযোজী যৌগগুলো গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীত অবস্থায় আয়নিত হয় না, তাই এরা হচ্ছে সাধারণত তড়িৎ পরিবহন করে না। যেমন ধরো চিনি, আমি কিছু সমযোজী যৌগ দেখা যায় চিনি হচ্ছে C12 হাইড্রোজেন 22 অক্সিজেন 11। তারপর ধরো গ্লুকোজ C6H12O6। তারপর ধরো কার্বন ডাইঅক্সাইড CO2। তারপর ধরো এই জাতীয় যৌগগুলো এরা হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করে না, কারণ কি এরা জলে হচ্ছে আয়নিত হয় না, আর আয়নিত হয় না বলে এরা তড়িৎ পরিবহন করে না। তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের মধ্যে দেখো HCl যদি জলে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে জলে আয়নিত হয় H3O+ আর Cl- তৈরি করে। এই আয়ন তৈরি হয়, যার জন্য এগুলো জলে আয়নিত হয় এবং জলে তড়িৎ পরিবহন করে। সাধারণত এগুলো ব্যতিক্রম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো তড়িৎ পরিবহন করে না। সমযোজী যৌগে দেখো অষ্টক সূত্রে কিছু ব্যতিক্রম ঘটে। অষ্টক সূত্র অর্থাৎ যে শেষ কক্ষে 8টি ইলেকট্রন রাখতে হবে, সেই অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে সমযোজী যৌগে। কীরকম? 1 নম্বর দেখো BeF2, এই যে যৌগটা, এখানে বেরিলিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে আমি দেখাচ্ছি। দেখো বেরিলিয়াম শেষ কক্ষে 2টি ইলেকট্রন, আর ফ্লোরিন হচ্ছে F2, এর হচ্ছে শেষ কক্ষে অনেকগুলো 7টা করে ইলেকট্রন থাকে। ফ্লোরিনের শেষ কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে। ফলে দেখো এই যে বন্ধনটা তৈরি হচ্ছে, একটা করে বন্ধন তৈরি হচ্ছে এখানে, ফলে এই ফ্লোরিনের 8টা হয়ে যাচ্ছে, কিন্তু বেরিলিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন হচ্ছে দেখো, এই যে একটা করে বন্ধন হচ্ছে, এর ফলে হচ্ছে কিন্তু বেরিলিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন কমে যাচ্ছে। শেষ কক্ষে দেখো 4টি ইলেকট্রন হচ্ছে, তাই না? ফলে এটা অষ্টক সূত্রে ব্যতিক্রম, এখানে মাত্র 4টি ইলেকট্রন। একই রকমভাবে দেখো আরেকটা দেখায় BF3, এখানে বোরনের শেষ কক্ষে 3টে আর হচ্ছে ফ্লোরিন থেকে 3টে, টোটাল 6টা ইলেকট্রন থাকে। সুতরাং এখানেও অষ্টক সূত্রে ব্যতিক্রম, 8টা হয়নি। আবার দেখো কিছু কিছু ক্ষেত্রে আবার অষ্টক সূত্রের ব্যতিক্রম আছে, মানে প্রসারণ হয়েছে, এটা অষ্টক সূত্রে এটা সংকোচন হয়েছে, অর্থাৎ এখানে তোমার 8টা হয়নি, সংকোচন। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রসারণ হয়েছে, অষ্টক সূত্রের প্রসারণ, অর্থাৎ অষ্টক সূত্রতে বেশি, 8-এর বেশি হয়ে গেছে। যেমন ধরো PCl5, এখানে ফসফরাসে দেখো শেষ কক্ষে 5টি ইলেকট্রন, 5টা ক্লোরিন থেকে 5টা, টোটাল 10টা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষে, 10টি ইলেকট্রন। ফলে এখানে অষ্টক সূত্রের প্রসারণ আমি দেখাচ্ছি। দেখো ফসফরাস এই 5টা ইলেকট্রন, ফসফরাসের শেষ কক্ষে দেখো 5টা ইলেকট্রন, এবার তার সঙ্গে 5টা ক্লোরিন যুক্ত হচ্ছে,
5টা ক্লোরিন, প্রত্যেকের শেষ কক্ষে কটা করে 7টা করে ইলেকট্রন আছে। আমি দেখাচ্ছি, দেখো শেষ কক্ষে সব 7টা করে ইলেকট্রন রয়েছে। এবারে ক্লোরিনের 7টা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন পেলে হয়ে যাবে, কিন্তু দেখো এই ফসফরাসের শেষ কক্ষে যেহেতু 5টা ইলেকট্রন আছে, ফলে 5টা ক্লোরিনের সঙ্গে যদি 5টা বন্ধন করে তাহলে 5 দুগুণে কত হবে, 5 দুগুণে 10টা ইলেকট্রন হয়ে যাবে, সুতরাং 8-এর বেশি হয়ে যাচ্ছে। এই একটা বন্ধন করছে এর সঙ্গে, এই একটা বন্ধন, এদিকে একটা বন্ধন হলো, এই একটা বন্ধন, একটা বন্ধন। তাহলে এখানে দেখো এই যে হচ্ছে ফসফরাসের সঙ্গে 5টা বন্ধন হলো, ফলে এখানে দেখো ফসফরাস শেষ কক্ষে 10টা ইলেকট্রন, অর্থাৎ অষ্টকের প্রসারণ। আরও একটা দেখো SF6, এখানে SF6-এ দেখো ফ্লুরিনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন, আর 6টা ফ্লুরিন থেকে 6টা ইলেকট্রন পাবে, অর্থাৎ এখানে শেষ কক্ষে 12টি ইলেকট্রন থাকবে, সুতরাং এখানেও অষ্টকে প্রসারণ ঘটছে। সুতরাং এগুলো কিছু কিছু তোমার অষ্টক সূত্রে প্রসারণ ঘটে ব্যতিক্রম। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। পরের দিনে আমরা আলোচনা করব পরের ক্লাসে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন এটা কীভাবে তৈরি হয়, অসমযোজী বন্ধন কীভাবে লুইস ইলেকট্রন ডট গঠন দিয়ে দেখাবো, কীভাবে অসমযোজী বন্ধন গঠিত হয়, কী শর্তে গঠিত হয়, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রাখছি তাহলে।